সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতার। ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের বিতর্কিত পরিচালনা পর্ষদ। ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলম গ্রুপের হাতে থাকায় স্বতন্ত্র পরিচালক দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ঋণের টাকা শোধ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকে প্রতিষ্ঠানটির শেয়ার সরকারের জিম্মায় থাকবে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান অনেক প্রভাবশালী ব্যবসায়ী ব্যাংক পরিচালকদের একটি অংশ। এরই মধ্যে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের নানা দুর্নীতি ও অনিয়মের চিত্র উঠে আসে। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ করে কর্মকর্তা কর্মচারীরা। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীদের একাংশ। তারা অবিলম্বে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানান। বৈঠক শেষে তারা আরও জানান, ১.৫ দশকে ব্যাংকটিতে ব্যাপক লুটপাট করেছে আগের পর্ষদ। ইসলামী ব্যাংকগুলো যাতে কন্ট্রিবিউট করতে পারে ইকোনমিতে এবং সুন্দরভাবে যাতে চলতে পারে এই জন্যে স্যাররাও, গভর্নর মহোদয়ও কিছু কথা বলেছেন। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের জানান, যৌক্তিক বিষয়গুলো খতিয়ে দেখা হবে। একই সাথে ইসলামী ব্যাংকে একটি স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করা হবে। এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো, আইনগতভাবে, এগেনস্ট তার লায়াবিলিটিস। তারা যদি পুরো টাকা শোধ করে দেয়, মালিকানা ফেরত পেতেও পারে। যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই ১০০ টাকা পাবো না। ভবিষ্যতে কেউ যাতে অনিয়ম করতে না পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংকেও সংস্কার আনা হচ্ছে বলে জানান গভর্নর। আগে অর্থনীতিকে রক্ষা করতে হবে, তারপরে বাংলাদেশ ব্যাংক তো দাঁড়িয়ে আছে, বাংলাদেশ ব্যাংক তো ডুবে যায়নি। হ্যাঁ, কিছু অনিয়ম হয়েছে, ঠিক আছে, কিন্তু অনিয়ম সামনে হবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। আমার এখনকার যে চ্যালেঞ্জটা হচ্ছে, অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের কোঅর্ডিনেটেড ওয়েতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে বেনামে ৭৫,০০০ কোটি টাকা বের করে নিয়েছে প্রতিষ্ঠানটি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আমানতকারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সতর্কতার সাথে ব্যাংকের পরিচালনার পর্ষদ পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। ব্যাংক খাতে পরিবারতন্ত্রের প্রভাব মুক্ত করতে প্রয়োজনে আইন পরিবর্তনের পরামর্শও তাদের। এর ফলে এ খাতে সুশাসন ও গ্রাহকের আস্থা ফিরবে বলে আশা অর্থনীতিবিদদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ব্যাংকিং খাতের দুরবস্থার চিত্র সামনে আসতে শুরু করেছে। একে একে বেরিয়ে আসে বিভিন্ন ব্যাংকের অনিয়মের ভয়াবহ চিত্র। এর মধ্যে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় প্রতিষ্ঠানটি। এতে দুর্বল হয়ে পড়ে ব্যাংকগুলো। এমন অবস্থায় বোর্ড ভেঙে দিতে জোর দাবি তোলে বিভিন্ন ব্যাংকের শেয়ার হোল্ডার ও উদ্যোক্তারা। ফলে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৭টি ব্যাংক সহ মোট ১২টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। পরিবর্তন আসছে ইসলামী ব্যাংকেও। ৪০-৫০ হাজার কোটি টাকার আপনার যে ঋণ, সে ঋণকে তারা ম্যানিপুলেট করছে। তাহলে সেখানে ভালো লোক সাংঘাতিকভাবে দরকার। শুধুমাত্র আপনার ব্যাংকের যে আপনার আমানতকারী তাদের স্বার্থে না, অর্থনৈতিক স্বার্থে। আইন পরিবর্তন করে এই পরিবারের হাত থেকে ব্যাংকটাকে কিভাবে বের করে নিয়ে আসা যায় সেটার কথা চিন্তা করতে হবে। দেখা যাচ্ছে যে একই পরিবারের মধ্যে কয়েকজন হচ্ছে পরিচালক এবং এটা সময়ের বিষয় রয়েছে যে এটা লম্বা সময় ধরে যদি পরিচালক থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকের সুশাসনের ক্ষেত্রে সমস্যা হয়। আমানতকারীদের আস্থা ফেরাতে উদ্যোক্তা ও প্রকৃত শেয়ার হোল্ডারদের সমন্বয়ে কার্যকর পরিচালনা পর্ষদ গঠনের আহ্বান সাবেক পরিচালকদের। এখন বাংলাদেশ ব্যাংক সহায়তা না করলে এস আলম কোনো ব্যাংক নিতে পারতো না, কোনো টাকাও দিতে পারতো না। সেই ফজলে কবির নির্দেশনা দিয়ে এসকে সুর তখন ডেপুটি কমিশনার ছিল, সেই নির্দেশনা দিয়ে রাত্রে 10টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক খোলা রেখে সে এই অবৈধ পর্ষদকে সে অনুমোদন দেয়। আমরা এটা জোর করে আমাদের থেকে নিয়েছে, কাজে আমরা ব্যাংককে আমাদের কাছে পুরনো পরিচালকদের হাতে এটা হস্তান্তর করা হোক। ব্যাংক খাতের টেকসই সংস্কারের জন্য সম্প্রতি একটি ব্যাংক কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে আর্থিক খাতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তৌহিদ রানা,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও দরপতনের ধারায় দেশের শেয়ার বাজার। টানা 5 কার্যদিবসে ডিএসইতে সূচক কমেছে প্রায় 350 পয়েন্ট। সাবেক চেয়ারম্যানের পদত্যাগ, ব্যাংক হিসাব জব্দ সহ নানা ইস্যুতে অনাস্থা তৈরি হয় বিনিয়োগকারীদের মধ্যে, যার প্রভাবে দরপতন বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, পুঁজিবাজারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিলে বাজারের প্রতি আস্থা ফিরবে। বুধবার লেনদেনের শুরুতেই পড়তে থাকে ঢাকা স্টকের সূচক। প্রথম 1 ঘন্টায় প্রধান সূচক কমে 120 পয়েন্ট। এরপর সূচক কিছুটা বাড়লেও দিন শেষে ডিএসইএক্স সূচক 108 পয়েন্ট কমে অবস্থান করছে 5606 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 536 কোটি 83 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 18 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 11টির, কমেছে 371টি এবং অপরিবর্তিত রয়েছে 12টি প্রতিষ্ঠানের শেয়ার দর। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনে বড় বিনিয়োগকারীরা ধীরে চলনীতি গ্রহণ করায় বাজার কিছুটা কমেছে। শেয়ার বাজারের অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিলে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। যার নিজের কোনো ইন্টারেস্ট থাকবে না, শুধু মার্কেটের জন্য কাজ করবে, ইকোনমির জন্য কাজ করবে, তেমন হলে এক ধরনের হবে। আর যদি নিজের ইন্টারেস্ট থাকে তাহলে সে ওই আরেক ধরনের হবে। আজকে যে আপনারা মিউচুয়াল ফান্ডের কথা বলেন, কেউ ফিরিয়ে তো তাকায় না, কারণটা কি? এটার জন্য দায়িত্ব আংশিক কেন, আমি বলবো বেশিরভাগ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 227 পয়েন্ট কমে অবস্থান করছে 16,202 পয়েন্টে। লেনদেন হয় 13 কোটি 16 লাখ টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এফবিসিসিআই বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটির সাধারণ সদস্যদের একাংশ। এ সময় 48 ঘন্টার মধ্যে সভাপতি সহ বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি জানানো হয়। বুধবার রাজধানীতে এফবিসিসিআই কার্যালয়ের সামনে মানববন্ধনে সাধারণ সদস্যরা অবিলম্বে সংগঠনের প্রশাসক নিয়োগের দাবি জানান। বলেন, বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে অবদান রাখেনি, বরং সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াতে সহযোগিতা করেছে। এফবিসিসিআইয়ের বাজার তদারকি কমিটি থাকলেও তারা নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করেনি, বরং বিগত সরকারের তোষামোদি ও সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকা লুটপাট করেছে বলে দাবি করেন তারা। আমরা চাই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক, এফবিসিসিআই পেশাদারভাবে তার দায়িত্বটা, পবিত্র দায়িত্বটা পালন করুক, তারা কোন সরকারের দাবিদার না হোক। যে অরাজকতা সৃষ্টি হয়েছে এফবিসিসিআইতে, আমরা বর্তমান যারা পরিষদে আছেন সভাপতি সহকারে পরিচালক সমস্ত সবাইকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। চেয়ার ধরে রাখতে রাজস্ব আয় বেশি দেখানোর কৌশল নিয়েছিলেন সাবেক এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম। গত অর্থবছরে প্রায় 23,000 কোটি টাকা বেশি আয় দেখিয়েছিলেন। সিজিএ ও এনবিআর এর তথ্যে মিলেছে এমন বিস্তর ফারাক। তথ্যের গরমিল বন্ধে কড়া নির্দেশনা দিয়েছেন নতুন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজস্ব আয় অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেখানোর প্রবণতা শুরু হয় সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের সময়ে। 2016-17 অর্থ বছরে এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের হিসাবে পার্থক্য দেখা দেয় 13,000 কোটি টাকা। অভিযোগ আছে সরকারের সুনজরে থাকতে রাজস্ব আয় বাড়িয়ে দেখাতেন নজিবুর রহমান। পরবর্তীতে চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া গোজামিল থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু রহমাতুল মুনিমের সময়ে আগের ধারায় ফিরে যায় এনবিআর। নীতি নির্ধারকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এটা কিন্তু খুবই দরকার, প্রকৃত অবস্থাটা তাদের জানা দরকার। তাহলে তারা বুঝতে পারবেন কখন কোন নীতি গ্রহণ করবেন, বাস্তবায়ন করবেন। 2023-24 অর্থ বছরে হিসাবের ফারাক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। রহমাতুল মুনিম প্রশাসনের দাবি, রাজস্ব আয় হয়েছে 3,82,500 কোটি টাকা, কিন্তু হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ এর হিসাবে কোষাগারে জমা হয়েছে 3,59,500 কোটি টাকা। আয়কর, ভ্যাট ও আমদানি শুল্কের সবচেয়ে বেশি পার্থক্য ধরা পড়েছে ভ্যাটে। এনবিআর এর দাবি ভ্যাট আয় 1,51,000 কোটি টাকা প্রায়, কিন্তু সিজিএ এর হিসাবে জমা হয়েছে 1,33,000 কোটি টাকা। আয়করে পার্থক্য 4,500 কোটি টাকা, আর আমদানি শুল্কে কম বেশি 1,000 কোটি টাকা। এনবিআর এর এমন তথ্যে হতাশা জানিয়েছেন নতুন চেয়ারম্যান। আমাদের একটা বড় ইমেজ সংকট আছে, যেটা নিয়ে বাইরে খুব হাসাহাসি হয়। সেটা হলো যে এনবিআর ট্যাক্স কালেকশনটা ওভারস্টেট করে।
এবং এটা যখন রিকনসিলিয়েশন করা হয় বাংলাদেশ ব্যাংকের সাথে তার সাথে মেলে না, এটা যখন সিজিএর সাথে রিকনসাইল করা তার সাথে মেলে না। এইটা আমি ফ্রম টুমরো আই ওয়ান্ট টু স্টপ। রাজস্ব আয়ের হিসাব নির্ধারণে আইবাস প্লাস প্লাস ব্যবস্থাকে ভিত্তি ধরার নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। বলেন, যখন আয় আইবাসে আসবে কেবল তখনই তা গণ্য হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত সরকারের আমলে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানো হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেছে বলে অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাজধানীর ইস্কাটনের প্রতিযোগিতা কমিশনে ভোগ্য পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ে এক মতবিনিময় সভায় এ দাবি জানায় তারা। এজন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি এবং সিন্ডিকেট ভাঙার দাবি জানান তারা। এ সময় তারা আরও বলেন, দেশে ভোজ্য তেল, চিনির বাজার নিয়ন্ত্রণ করে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। বলেন, এসব নৈরাজ্য আর চলতে দেয়া হবে না। দেখেন, সরকারি একটা কমিশন। রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব বাতিলের দাবি জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহাব। বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, ড্যাবের প্রজ্ঞাপন জারির পর আবাসন খাতে স্থবিরতা নেমে এসেছে। রিহাব নেতারা বলেন, বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ড্যাবের কারণে খাল, বিল, জলাশয় ও কৃষি জমি দ্রুত কমে যাবে। এ অবস্থায় দেশের অর্থনীতির কথা ভেবে ড্যাব বাতিল করে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ও মাস্টার প্ল্যান 2010 বিধি অনুসরণ করে ভবনের নকশা অনুমোদনের আদেশ দেওয়ার দাবি রিহাবের। নতুন গভর্নমেন্ট আসার ফলে যারা যে ভালো বায়ার যারা তারা আগ্রহী উঠবে, কারণ সামনে সব সেক্টর যেমন ব্যাংকের ধরেন রিফর্ম যদি হয়, তারা লোন পাওয়ার ক্ষেত্রে তাদের যদি সুবিধাটা বাড়ে, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের এই ফ্ল্যাটের বেচা বিক্রি বৃদ্ধি পাবে। আনিসুল হক, টিপু মুন্সি সহ সদ্য সাবেক সরকারের 5 মন্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তাদের সম্পদের হিসাব মেলে। ক্ষমতার পরিবর্তনের পর এবার তাদের অবৈধ সম্পদের বিষয়গুলো পর্যায়ক্রমে খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করতে যাচ্ছে দুদক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হলফনামায় তার সম্পদের পরিমাণ দেখিয়েছিলেন 70 কোটি টাকা, যা 2008 সালে ছিল 6,78,00,000। করোনাকালে স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় কেনাকাটার নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সম্পদ বেড়েছে 64.5 গুণ। হলফনামা অনুযায়ী শেষ 5 বছরে তার সম্পদ 13 লাখ টাকা থেকে বেড়ে হয়েছে 9 কোটি টাকা। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির সম্পদ বেড়েছে 21 গুণ। 5 বছর আগে তিনি প্রায় সম্পদ শূন্য ছিলেন। টিআইবি বলছে, সাবেক এই মন্ত্রীদের প্রকৃত সম্পদ অনেক গুণ বেশি। হলফনামায় দেখানো সম্পদের বৈধ উৎসও তারা দেখাতে পারবেন না। ট্র্যাক রেকর্ড দেখলে যেটা দেখা যায়, আমরা শুরু থেকে এ পর্যন্ত যেটা দেখতে পেয়েছি, বড়জোর কিছু কিছু চুনোপুটিকে তা না এক্সট্রা করা ছাড়া কোনো প্রকার রুইকাত্তা বা ক্ষমতার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতে আনতে পেরেছে দুর্নীতি দমন কমিশন। তার দৃষ্টান্ত খুবই বিরল, এক্সেপ্ট এমন সিচুয়েশনে যখন কোনো উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি, প্রাক্তন বা অতীত যারা কোনো না কোনো কারণে ক্ষমতাবানদের সাথে, ক্ষমতাসীনদের সাথে হাতে বিরাগ বাজানো হয়েছে, সেক্ষেত্রে আবার অতি তৎপরতা দেখা যায় এবং সেটারই কিন্তু কিছু দৃষ্টান্ত আমরা সাম্প্রতিককালেও দেখেছি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 1063% ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের 982% সম্পদ বেড়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনী, নোয়াখালীতে বন্যা জলাবদ্ধতায় বন্দী 13 লাখ মানুষ। পানির নিচে ফসলের জমি, মাছের ঘের থেকে শুরু করে বসতবাড়ি, রাস্তাঘাট। দেখা দিয়েছে সুপেয় পানি ও খাদ্য সংকট। এদিকে ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবে আছে আখাউড়া স্থলবন্দর, বিচ্ছিন্ন যোগাযোগও। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে বিপদসীমার উপরে ফেনীর মুহুরী, কুহুয়া, সিলোনিয়া নদী। সেই পানিতে প্লাবিত নিম্নাঞ্চল। ফুলগাজী ও পরশুরামে এরই মধ্যে পানিবন্দী 2 লাখ। এমন বন্যা আগে দেখেননি দাবি করে উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চেয়েছেন দুর্গতরা। বাপ দাদাদের থেকে শুনছি যে 88-তে এরকম একটা বন্যা হয়েছিল,
এখন শুনতেছি যে ওইখান থেকে এটা মানে অনেক বেশি বাড়ি গেছে। আনন্দপুর বাজার, ফুলগাজী সব অবস্থা আরো বেশি খারাপ, মানুষের বাড়িঘর সম্পূর্ণ ডুবে গেছে। এদিকে টানা ৭ দিনের ভারী বর্ষণে পানিবন্দী নোয়াখালীর ৯ উপজেলার ১৫ লাখ বাসিন্দা। তলিয়ে আছে শহরের বেশিরভাগ বাড়ি, অফিস আদালত থেকে শুরু করে পথঘাট। আশ্রয়কেন্দ্র খোলার উদ্যোগও নিয়েছে প্রশাসন। চুলায় রান্না করার মতো পরিবেশ নাই, যার কারণে আমরা বাধ্য হয়ে ঘর ছেড়ে এখন অন্যত্র আশ্রয় নিয়েছি আর কি। পাশে যে খালগুলো আছে ওগুলো সম্পূর্ণ অবৈধভাবে দখল করা এবং বাঁধগুলোর কারণে পানি নামতে পারতেছে না। শুকনা খাবার যারা খুবই অনাহারে আছে পানি, তাদেরকে শুকনা খাবার দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি লিখতে ত্রাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করতেছি যে আমাদের নোয়াখালীতে এই অবস্থা। আকস্মিক বন্যায় বিপদসীমার উপরে বইছে কুমিল্লায় গোমতী নদী। পানিবন্দী বাঁধের ভিতরের অন্তত ১,৫০০ পরিবার। আমার সব কিছুই রয়ে গেছে, ফ্রিজ, টিভি, ফার্নিচার যত আছে সব, কোনো কিছু বাইর করছি না আমি। এছাড়া বৃষ্টি আর জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, চাঁদপুর, পটুয়াখালী, মৌলভীবাজার ও হবিগঞ্জ। সিলেটেও বাড়ছে নদীর পানি। ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবেছে আখাউড়া স্থলবন্দর। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত, যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে ১২০ টাকা। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, মুদ্রাটির বিনিময় হয়েছে ১৬৪ টাকা ১১ পয়সায়। বেড়েছে ইউরোর দর, বিনিময় হয়েছে ১৪০ টাকা ৮ পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির, বিনিময় হয়েছে ১ টাকা ৪৫ পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে ৩২ টাকা ১৪ পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে ৩২ টাকা ৮৩ পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে ৩৯৪ টাকা ৯৪ পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে ২৭ টাকা ৫৯ পয়সায়। আর এই ছিল অর্থনীতি ৭ দিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।